সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় তথ্য প্রযুক্তি নিয়ে চ্যালেঞ্জ, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এই খাতের তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সাথে প্রথমেই পরিচিত হয়ে নেব। আমাদের সবার শেষে রয়েছেন ফয়সাল আলিম, সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য এবং ব্যবস্থাপনা পরিচালক উইনটেল লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের টক শোতে। এবং আমাদের মাঝখানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক টাচ অ্যান্ড সলভ টেকনোলজি লিমিটেড, মেম্বার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি। আপনাকে স্বাগত। এবং আমাদের কামরুজ্জামান নিটন ভাই, তথ্য প্রযুক্তিবিদ, রয়েছেন আমাদের সাথে। তিনজনকে নিয়েই আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই, কেননা বাংলাদেশ ঠিক এই মুহূর্তে নতুন একটি সিঁড়িতে পা রেখেছে এবং সেটি উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে, যেখানে তথ্য প্রযুক্তি অন্যতম বড় চ্যালেঞ্জ। আমি ফয়সাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে সদ্য বাংলাদেশ থেকে ফয়েজ আহমেদ তৈয়ব, আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন এবং ক্ষমতা পালাবদলের সাথে সাথেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তো এই তথ্য প্রযুক্তি খাতে তার অবদান এবং আসলেই কোনো চ্যালেঞ্জ আপনারা মনে করছেন কিনা? জি দেখুন, ওনারা যখন ক্ষমতায় এসছেন একটা ভঙ্গুর অবস্থা ছিল আইসিটি ডিভিশনে। আইসিটি ডিভিশন একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল বিগত সরকারের আমলে। বিগত সরকার বলতে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি। তারপরে যখন ফয়েজ তয়েব সাহেবরা এটাকে গ্রহণ করলেন, তখন একটা এই ভঙ্গুর আইসিটি ডিভিশনকে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন নানানভাবে। প্রত্যেকেরই কাজের সফলতা যেভাবে থাকে এবং সেইভাবে বিপরীতেও কিছু ভূমিকা থাকে। তবে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইসিটি ডিভিশন থেকে চেষ্টা করা হয়েছিল নানানভাবে কাজ করার জন্য, একটা সঠিক আইসিটি পলিসি দেওয়ার জন্য ওনারা চেষ্টা করেছিলেন। তো স্বাভাবিকভাবে এই এত অল্প সময়ের ভিতরে হয়তো ওনারা শেষ করতে পারেননি। এবং আমি মনে করি যে চ্যালেঞ্জগুলো ওই সময় ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে একটা সুন্দর আইসিটি পলিসি বাংলাদেশের মানুষের কাছে দেওয়ার জন্য যে সময়টা, সেই সময়টা ব্যাপক ছিল না, খুব লিমিটেড টাইম ছিল। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ফয়েজ তাইয়েবের আমলে যেগুলো কাজ হয়েছে, এইগুলো কাজ আমাদের আশার সঞ্চার করেছে। অন্যদিকে বর্তমান সরকার একটা ব্যাপক এই আইসিটি সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে এসছে। এবং আপনারা দেখে থাকবেন এই সরকারের যে ম্যানিফেস্টো, পলিটিক্যাল ম্যানিফেস্টো যেটা ঘোষণা করা হয়েছে, এই ম্যানিফেস্টোতে কিন্তু উল্লেখ করা আছে যে আইসিটিতে ব্যাপক সংস্কার করা হবে। সুতরাং আমি মনে করি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মসূচিগুলো তারা এগিয়ে নিয়ে গেছেন, সেটার ধারাবাহিকতা তো আছেই। এর পাশাপাশি আইসিটি সেক্টরে বর্তমান সরকারের আমলে আমরা একটা বৈপ্লবিক অবস্থা দেখতে পাবো ইনশাল্লাহ। সেটা যদি মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে আসলে কি কি ক্ষেত্রে আমরা আইসিটির যে সমস্যাগুলো আমরা ফিল করছি, সেখান থেকে আসলে কোন কোন জায়গায় আপনারা প্রথমে হাত দেবেন বলে মনে করছেন? দুটো দিকে আমাদের প্রাইম মিনিস্টার উল্লেখ করেছেন উনি, যে একটা হলো আউটসোর্সিংয়ের উপরে উনি জোর দেবেন প্রচণ্ডভাবে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আউটসোর্সিং। এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে যেভাবে অতীতে স্কিল ডেভেলপমেন্টের নামে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা লোপট করা হয়েছিল, সেইটা থেকে বেরিয়ে এসে রিয়েল স্কিল ডেভেলপমেন্টে বর্তমান সরকার হাত দেবে। এবং একই সাথে আউটসোর্সিংয়ের উপরে আমরা জোর দেব। আউটসোর্সিংয়ের মার্কেট বাংলাদেশে হিউজ মার্কেট, এখন $1 বিলিয়ন মার্কেট আমরা বলে থাকি। তো এইটাকে আমরা আগামী 5 বছরের ভিতরে চেষ্টা করব $10 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য। এবং এটার স্কোপ আছে, বর্তমান সরকারের সদিচ্ছাও আছে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেকভাবে কাজ করছেন। ইতিমধ্যে উনি এই তথ্য প্রযুক্তিকে একটা প্রায়োরিটি সেক্টর বলে চিহ্নিত করে উনি মন্ত্রীর পাশাপাশি আপনি একজন অ্যাডভাইজারও নিয়োগ করেছেন। তার মানে এটা সদিচ্ছার প্রমাণ বহন করে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষ করে আমি যেটা বলছি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা ব্যাপক পদক্ষেপ খুব শীঘ্রই দেখতে পাবেন। ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে। আমরা একটু পরাগ ভাই আপনার কাছে যেতে চাই। আমরা
জেনে এর আগের সরকারে আমরা দেখেছি যে আসলে একেবারে গ্রামের তৃণমূল বা নদী ভাঙন কবলিত এলাকার যে স্কুল কলেজ সেখানে কম্পিউটার বা ল্যাপটপ পৌঁছানোর একটা প্রকল্প তারা হাতে নিয়েছিল, এবং এখন আমরা মাঠ পর্যায়ে রিপোর্ট করলে দেখতে পাই যে সেই কম্পিউটারগুলো অনেকটা অচল, এবং ওই কম্পিউটার যে পরিচালিত করবে সেই দক্ষ ব্যক্তিটিও আমাদের নেই। তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশকে উত্তরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যক্তি পর্যায়ে অনেকেই আউটসোর্সিং করছে, যেটি সরকারি পৃষ্ঠপোষকতা নেই, কিন্তু যেমন কন্টেন্ট ক্রিয়েট যারা করছে তারা এক ধরনের আউটসোর্সিং করছে, যারা বিদেশের যে বায়ারদের সাথে কাজ করছে তারা কিন্তু আলাদাভাবে সরকারের কোনো ধরনের অনুমোদন ছাড়াই কাজ করছে। এগুলোকে অর্গানাইজ করার ক্ষেত্রে আসলে আপনাদের কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ বাতন বিপুল ভাই, ধন্যবাদ এশিয়ান টিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন। আসলে আমি আমার বড় ভাই ফয়সাল ভাইয়ের সুর ধরে যেটা বলবো আর কি, আপনি যে উদ্যোগগুলো ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিল মর্মে উল্লেখ করলেন এতক্ষণ ধরে, আওয়ামী সরকারের সময়ে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছিল আসলে কিছু ছিল, মানে এই প্রকল্পগুলোর কিছু ছিল কসমেটিক প্রকল্পের মতো আর কি, যে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাবে, এবং এই প্রকল্পগুলোর নামকরণ যদি আপনি দেখবেন একদম নামকরণ থেকে শুরু করে নাম দেখলেই শরীরে একটা শিহরণ জাগে যে আরে একটা তো বড় ধরনের কোনো পরিবর্তন হবে। ভাই তো দেখেছেন আমাদেরকে, এবং আমরা একসাথেই কাজ করেছি ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাতে। ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারের চেষ্টা করেছে আইসিটি খাতে, আমরা সহযোদ্ধা একসাথেই কাজ করেছি। সে জায়গাগুলোতে আমরা দেখেছি যে এই যে প্রকল্পগুলো সেগুলোতে যেমন একেবারে প্রত্যন্ত অঞ্চলে ল্যাপটপ কম্পিউটার বললেন বা ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা, এমনকি এন্ড ইউজার কানেক্টিভিটি যেটা আর কি একেবারে ইউনিয়ন পর্যায়ে মানে ইন্টারনেট কানেকশন পৌঁছিয়ে দেয়া, এ ধরনের অনেকগুলো প্রকল্প কিন্তু আইসিটি ডিভিশনের ছিল। প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আসলে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা এবং সঠিকভাবে বুঝে নেওয়া, যেমন সরকারের পক্ষ থেকে কিংবা ডিভিশনের পক্ষ থেকে যেমন এগুলোকে সঠিকভাবে বুঝে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তেমনি আপনি যেমনটি উল্লেখ করলেন যে দক্ষ ম্যান পাওয়ার তৈরি করা বা দক্ষ যারা এগুলো পরিচালনা করবেন সেই ধরনের ম্যান পাওয়ার তৈরি করা সেদিকেও কিন্তু নজর ছিল না। আলটিমেটলি কী হয়েছে, আলটিমেটলি আমাদের ঋণের বোঝা বেড়েছে। এই প্রকল্পগুলো কিন্তু আমাদের অনেকটা বিদেশি ঋণও আছে, ঠিক আছে, আমাদের ঋণের পরিমাণ বেড়েছে, এই মানে লাখ লাখ কোটি কোটি টাকা লোপাট হয়েছে, দিন শেষে কোনো কাজ হয়নি। তো এখন উল্লেখ করবার মতো কোনো কাজ হয় নাই। এখন যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইন্টারিম সরকার এটা চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি যে প্রবলেমটা হয়েছে ইন্টারিমের জন্য মাঠ পর্যায়ে কিন্তু সবগুলো জায়গায় সংস্কার করতে পারেনি। তো সঙ্গত কারণে এগুলোর সাথে যাদের ফিনান্সিয়াল কানেক্টিভিটি ছিল, যারা ফিনান্সিয়ালি এখান থেকে বেনিফিশিয়ারি ছিল, তারা কিন্তু এই জায়গাগুলোকে ঠিকঠাক মতো কাজকর্ম করতে দেয় নাই। আমি একদম মাঠে থেকে বলছি, যেহেতু আইসিটি ডিভিশনের সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম পার্সোনালি আমি বা আমরা বেশ কিছু, এগুলো প্রমাণও আপনারা পেয়েছেন, এগুলো আমাদের কাছে আছে। তো সেই জায়গা থেকে এখন বিষয়টা হলো ফয়সাল ভাই যেমন বলছিলেন যে বর্তমান সরকার মানে দক্ষ ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে বা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে যদি আমরা এই স্কিল ম্যান পাওয়ারগুলো তৈরি করতে পারি, সেটা রুট লেভেলে হোক না, ফ্রিল্যান্সিং করবার জন্য তো আমার সেই পঞ্চগড়ের যে ভাই আছে সেও করতে পারবে, টেকনাপের যে আছে সেও করতে পারছে, তার জন্য তো কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। এবং আপনি জানেন গভর্নমেন্টের একটা এখন এই যে আইসিটি ডিভিশনের একটা প্রজেক্ট আছে ইডিসির একটা কম্পোনেন্ট আছে স্যাট সেন্টার। তো এগুলো ইউনিয়ন পরিষদ, দুঃখিত, উপজেলা পরিষদ যে কমপ্লেক্সগুলো আছে কমপ্লেক্সের উপরে একটা করে ফ্লোর তারা রেডি করেছে, যে সেই থানায় কেউ যদি আসে, কেউ যদি ফ্রিল্যান্সিং করে, তারা আসবে, তার একটা ল্যাপটপ থাকলো অথবা থাকলো না, ওখানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, আসবে, প্লাগ অ্যান্ড প্লে কাজ করে সে তার মতো করে চলে যাবে। মানে ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু এগুলোকে যদি প্রপার বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো বা আরও ভালো হবে। সরকারের আরও অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন এস প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিছু অংশ, তারপরে কর্মকর্তা কর্মচারীদের কিছু অংশ, ইনফ্যাক্ট গভর্নমেন্টের 9 গ্রেড অ্যান্ড অ্যাবভ অফিসারদের কে ট্রেন করবার জন্য কিন্তু তাদের কম্পোনেন্ট আছে, ঠিক আছে। এগুলো যদি প্রপার ব্যবহার এখন করা হয় এবং নতুন সরকার যে একটা উন্নত বাংলাদেশ গড়বার প্রত্যয়ে যে সরকার যাত্রা শুরু করেছে, আমরা যদি সহযোগিতা করতে পারি এবং তাহলে আমাদের এগুলো তখন বাস্তবায়ন করা সম্ভব হবে। ধন্যবাদ পরাগ ভাই। আমি একটু কামরুজ্জামান নিউটন ভাই আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে আসলে সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তবে আমরা যেটি দেখেছি, এখন যদি কেউ উদ্যোক্তা হয়, ধরেন কেউ আউটসোর্সিং করতে চায় কিংবা
তথ্য প্রযুক্তিতে আসলে নিজের উৎকর্ষ সাধন করতে চায়, সেই জায়গায় আসলে বাংলাদেশের সরকার থেকে কী কী ধরনের সে প্রণোদনা বা সহযোগিতা পেতে পারে? দেখেন, আপনি যখন উদ্যোক্তা বা বলবেন, এটা নিশ্চয়ই ধরেন একজন বা দুজনের ফ্রিল্যান্সিং বা সেটা না। হ্যাঁ, উদ্যোক্তা মানে হচ্ছে আমার ইজ অফ ডুইং বিজনেস, এই এনভায়রনমেন্টটা ঠিকমতো থাকতে হবে, এবং আদার পলিসি, সেটা আমি কর বলি বা আদার যেসব সাপোর্টগুলো গভর্নমেন্টের কাছে থাকা দরকার, সেগুলো অনেকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। বাট আমরা যখন স্পেসিফিক্যালি আইসিটি নিয়ে কথা বলবো, যেমন আপনার প্রথমে যে এটা এসেছিল, যেমন আমিও নিজেও একজন উদ্যোক্তা, আমার চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা লোকাল কাজ করি বা বাইরের কাজ করি, একটা কাজ নিতে গেলে তো এটা একটা কম্পিটিশনের মধ্য দিয়ে আসতে হয়, সেটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়। এখন আইসিটি খাতে যেটা হয়ে গেছে যে সরকারের সাথে আপনি যখন কাজ করবেন একজন উদ্যোক্তা হিসেবে, তখন একটা আইসিটি সার্ভিসকে অন্যান্য খাতের প্রকিউরমেন্ট যেভাবে হয়, আইসিটি প্রকিউরমেন্টটাকেও সরকার সেভাবে নিয়ে নিয়েছে। মানে ধরেন একটা ডিম প্রকিউর করার যে পলিসি, একটা আইসিটি খাতের কোনো একটা সার্ভিস নেওয়ার পলিসিটা অলমোস্ট সেম। কিন্তু আইসিটি খাত এরকম হওয়ার কথা না। আইসিটি খাত হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে জ্ঞান ভিত্তিক একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো জ্ঞান ভিত্তিক ইন্ডাস্ট্রিতে আমার যে প্রকিউরমেন্ট পলিসি, এটাতে একটা বড় ধরনের রিভ্যাম্প করা দরকার। দেখেন, আমরা ধরেন গত অলমোস্ট 1.5 বছরে অনেক সংস্কার হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো তার আগের যে সরকার, সেই সরকারের আমলে নিয়ে অনেকগুলো প্রজেক্ট নিয়ে অনেকগুলো বিতর্কিত প্রজেক্ট আছে, অনেকগুলো কথা হয়েছে। কিন্তু যে সংস্কারটা আসলে দরকার ছিল, কারণ এর সাথে আমার উদ্যোক্তাদের, আপনার প্রশ্নের সাথে একটা লিঙ্ক আছে, যে সংস্কারটা প্রয়োজন ছিল সেটা আসলে আমরা কতটুকু করতে পেরেছি? যদি করতে না পারি, তাহলে আগামী সরকার আসলে খুব বেশি করতে পারবে না। কয়েকটা এক্সাম্পল। প্রথমে হচ্ছে, আমাদের অনেক দিন ধরে যেমন মানব সম্পদ উন্নয়নের নামে আমরা বিভিন্ন ডোনার কাছ থেকে আমরা টাকা নিই, লোন নেই, কিন্তু এই যে মানব সম্পদ উন্নয়ন, এই উন্নয়নের সাথে শুধুমাত্র যাকে আমি ট্রেনিং দেব সে কিন্তু জড়িত না, তার সাথে জড়িত হচ্ছে আমার ট্রেনার গ্রুপটা। আমাদের ধরেন, আমি কয়েকটা প্রজেক্টের নাম বলি, যেমন ধরেন এসিআইপি, সেটা আইসিটি ডিভিশনের আন্ডারে না, কিন্তু এসিআইপি একটা প্রজেক্ট আছে যেটা ফাইন্যান্স ডিভিশন থেকে ফান্ডিং করা, এডিবি ফান্ডেড ছিল। এরপর আইসিটি ডিভিশনে আপনি হাইটেক পার্ক বলেন, আপনি এলআইসিটি বলেন, এলআইসিটি থেকে এজ হয়তো পরবর্তীতে গিয়ে টাইগার হবে, এরকম অনেকগুলো প্রজেক্ট আছে। এইসব প্রজেক্টগুলোতে যারা ফান্ডিং করার সময় এমনভাবে একটা প্রসেস ডিফাইন করে দেয়, যেই ডিফাইনে এই দেশ সবসময় লোন নিয়েই এই কাজগুলো করবে। উদাহরণ হচ্ছে, মানে অটোমেটিক ওটা সেট করা থাকে, কারণ হচ্ছে দেখেন, এই যে এতগুলো ফান্ডিং হয়েছে, আমাদের কি এখন পর্যন্ত কোনো অ্যাসেস করার মতো অ্যাসেসর বডি হয়েছে? হয় নাই। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ট্রেনিং দেয়, ট্রেনারদের ওই কোয়ালিটি এরকম কি হয়েছে? হয় নাই। একই ট্রেনিং কেউ বলে 3000 টাকায় করবে, কেউ বলে 500 টাকায় করবে। এটা কিন্তু ট্রেনিংয়ের মানটা, কারণ ওইটার উদ্দেশ্যই ছিল, কি উদ্দেশ্য ছিল, যে আমি এত হাজার লোককে ট্রেনিং দিব, এত টাকা আমি বরাদ্দ করলাম, তাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিলাম, তাদেরকে দেখিয়ে দিলাম, ট্রেন্ড আপ হয়ে গেল। এই ঘটনার যদি আমরা ওই পলিসি এবং ওই জায়গায় যদি চেঞ্জটা না করি, শুধুমাত্র মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, এটার সাথে আমি অ্যাজ উদ্যোক্তা কোথায় প্রবলেম ফেস করি, দেখেন, সরকার কিন্তু, আমি প্রাইভেট সেক্টর, মানে ধরেন যেমন এসিআইপির মডেলটা ছিল, সে অ্যাসোসিয়েশনগুলোকে ফান্ডিং করতো, তার আন্ডারে হচ্ছে আমাদের ছিল যে আমরা রেডি প্রোডাক্ট পাবো। রেডি প্রোডাক্ট মানে হচ্ছে, আমার যদি কোনো একজন প্রোগ্রামার পাইথনে অথবা কোনো একজন প্রোগ্রামার কোনো একটা স্পেসিফিক টেকনোলজির প্রয়োজন হয়, সেটা পাওয়ার কথা। কিন্তু এত শত কোটি টাকার আপনার ট্রেনিং হওয়ার পরেও আমি মনে করি আমার ভাই যারা আছেন, আমরা কিন্তু রেডি কোনো প্রোডাক্ট পাবো না। না পাওয়ার যে রুট কজটা, এই রুট কজটা যতক্ষণ আমরা আইডেন্টিফাই না করব, এই সরকারের আমলে আসলে সেই ঘটনাই ঘটবে, টাকা আসবে, ভালো কিছু হবে না। এখন আমাদের এই রুট কজগুলো ফাইন্ডিং করার উদ্দেশ্যটা হচ্ছে যে, ট্রেনিং মানে শুধু একজন ট্রেনার, যদি আমার ট্রেনিং দিতে হয়, ট্রেনি কখনো ডিরেক্টলি টাকা পাবে না। ট্রেনি তখনই টাকা হবে যখন তার এমপ্লয়মেন্ট আমাদের হয়েছে। আমরা অনেক কোম্পানি আছি, এমপ্লয়মেন্ট দেখিয়েছি, 6 মাসের এমপ্লয়মেন্ট হয়েছে। তাহলে কি প্রাইভেট কোম্পানি নাকি সরকারি? এটা মিলে ঝুলে একটা প্রসেস হয়ে গেছে। এই প্রসেসটাকে আমাদের ভাঙতে হবে। এবং এটা কি প্রসেস বলতে সিন্ডিকেট বুঝাচ্ছেন কিনা? না, সিন্ডিকেট না, এটা হচ্ছে মানে পার্ট অফ দ্য সিস্টেম। যেমন আপনার কেপিআই কি চিন্তা করে, কেপিআই হচ্ছে আপনার টাকাটা ডিসবার্স হয়েছে কিনা, ট্রেনিং কোয়ালিটি হয়েছে কিনা, এটা না, টাকাটা ডিসবার্স হয়েছে কিনা। যেমন আমাদের এটা কি দায়িত্বশীল আচরণ হয় কিনা? না, অবশ্যই হয় না। যেমন ধরেন, ফাউন্ডেশন নামে একটা ছিল, কোর্স ছিল, 20,000 আমরা ট্রেনিং দিলাম। টপ আপ নামে একটা কোর্স ছিল, 10,000 আমরা ট্রেনিং দিলাম। তাদের এটা ছিল যে এত বছরের মধ্যে আমার এতজন ট্রেন আপ হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা ট্রেনিং দিয়ে দিলাম। এটাই ছিল প্রসেস। এই প্রসেসে আপনি কোয়ালিটি পাবেন না। কেউ ট্রেন্ড হলো কিনা, মানে রুট লেভেলে গিয়ে কোনো ধরনের তদন্ত নেই। ওইটা তদন্ত থাকলেও সেটা কাগজে কলমে। এই যে পুরো বডিতে, যেমন হ্যাঁ ঠিক আছে 1.5 বছরে অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু এটা আসলে এই পুরো জিনিসটা তো 1.5 বছরে, যেটা ধরেন গত 20-25 বছরে হয়ে আসছে। এখন ধরেন, এই পলিসিটা কারা করেছে? এটা কি ইন্ডাস্ট্রি করেছে? এই পলিসির সাথে এই যে ডকুমেন্টগুলো যখন হয়, তখন কিন্তু এগুলোর সাথে কখনো ইন্ডাস্ট্রি সম্পৃক্ত ছিল না।
করেছে কে? কিছু প্রফেসর যাদের আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো জ্ঞান ধারণা নেই। নেই। করেছে কে? যারা টাকাটা দেয়, তাদের কাজ হচ্ছে আজকে টাকা দিব, একই হাইটেক পার্কে একই নামে ট্রেনিং দিব, আবার একই এটাকে একটু ভিন্ন নাম দিয়ে এলআইসিটিতে আরেকটা ট্রেনিং ফার্ম দিয়ে, এই যে কাজটা, এগুলা কিন্তু হচ্ছে আমরা এই দুষ্ট চক্রের আওতায় আছি, রাইট। ছিলাম, আশা করি থাকবো না। কেন আশা করছেন যে থাকবেন? আপনি কিভাবে আশা করছেন এটা জানতে চাই একদম সংক্ষেপে। পরিবর্তন একটা প্রক্রিয়া। কিন্তু এই যে প্রসেস বললেন আপনি, এই প্রসেস ভাঙা কি এত সহজ মনে হয় আপনার কাছে? এটা আমার যদি পলিসি লেভেল থেকে যারা এটাকে লিডারশিপটা দিবে, লিডারশিপ যদি ওই জায়গাটায়, যেমন ধরেন আমাদের 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে, হ্যাঁ 5ই আগস্টের আগে আমরা যারা সরকারের সাথে কাজ করতাম, হ্যাঁ আমিও কাজ করতাম, তবে আমার যে ইয়েটা ছিল যে ধরেন হ্যাঁ ঢালাওভাবে আমরা হয়তো বলে এসেছি যে 100 কোটি টাকা লোটপাট হয়েছে, হ্যাঁ আমার নামেও 100 কোটি টাকার ইয়ে আছে, থাকতে পারে, কিন্তু সেটা যখন দেওয়া যাবে, আর এই কোম্পানি তো 20 কোটি টাকা আর্ন করেনি, এটা হচ্ছে ঢালাওভাবে। যেমন ধরেন আজকে সকালে একটা নিউজ দেখলাম তৈয়ব সাহেবের নামে যে উনি 100 কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, এটাও এরকম 100 কোটি টাকার মতো একটা অনেক সময় তিলকে তাল বানানো হয় এটা। কিন্তু উনি যে কাজটা করেছেন, বা এই উনি বলবো না, মানে ওনার টিম যে কাজটা করেছে, একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা কি? সেটা হচ্ছে ওনারা কিছু পলিসি তৈরি করেছেন। এই যে পলিসিগুলো তৈরি করাটা কিন্তু একটা ইনিশিয়েটিভ। রাইট। এই চেঞ্জ হবে কখন? যেমন ধরেন পলিসি যখন আমরা যখন একটা টেন্ডার করি, টেন্ডারটা হচ্ছে 2 বছরের জন্য, 2 বছরের একটা টেন্ডারে একটা ফান্ডিং থাকে। এখন এই সরকারের এই 2 বছরের যে ফান্ডিং, এটাতে প্রাইভেট সেক্টরের কোনো ওরকম আপনার ধরেন ইনভলভমেন্ট থাকে না। কিন্তু অন্যান্য দেশে কি হয়, আপনি যখন একটা, আমি ট্রেনিংটাতে পরে আসতেছি, আমি যদি সলিউশনে আসি, একটা সিস্টেমকে আপনি যখন লাইসেন্স মডেলে নিয়ে যাবেন, এটার যদি একটা পলিসি থাকে, যেমন সরকার শুধু ডাটাটা প্রোভাইড করবে, প্রাইভেট সেক্টর শুধুমাত্র, আপনি জাপান বা অন্যান্য দেশে দেখেন, একটা ট্রেনের টিকিট কাটার জন্য আপনি 10টা অ্যাপ পাবেন, কিন্তু বাংলাদেশে 10টা অ্যাপের সিস্টেম রাখা হয় না। এই সিস্টেম রাখার কাজটা হচ্ছে পলিসির কাজ। এই পলিসিগুলো করার একটা কাজ হাতে নিয়েছিল ইন্টারিম সরকার। সেটাতে অনেক ভুলভাল থাকতে পারে, অনেক কারণ এটা হচ্ছে সময় স্বল্পতার কারণে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এই সরকার এই পলিসির জায়গাটায় হাত দিবে, প্রাইভেট সেক্টরকে এখানে মোর কীভাবে ইনভলভ করা যায়, রাদার দেন ফান্ডিং মানে লোন না নিয়ে এখানকার ব্যক্তি উদ্যোগে কীভাবে কাজ না যায়, ওই পলিসিগুলো হাতে নিলে কিন্তু আপনার এই জিনিসগুলো এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। রাইট। আমরা সেই প্রত্যাশা থাকবে আমাদের। আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসবো। প্রিয় দর্শক, টেবিল টক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় তথ্য প্রযুক্তি নিয়ে চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা এবার যেতে চাই ফয়সাল আলিম ভাই আপনার কাছে। আপনি বাক্য পরিচালনা করছেন, অর্থাৎ আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, সেখানে আসলে কি সম্ভাবনা দেখছেন আপনি? এই আউটসোর্সিং কিন্তু আমরা শুনছি যে আসলে বিপুল সম্ভাবনা যখন তৈরি হয়েছে তথ্য প্রযুক্তিতে, তখন সরকারি বেসরকারি সব জায়গায় আউটসোর্সিং শব্দটি অনেক জনপ্রিয়, কিন্তু বাস্তবে এত বেশি বেকার বাংলাদেশে, এখনও লক্ষ লক্ষ বেকার। তাহলে আমাদের সম্ভাবনা কোথায়? দেখেন, আউটসোর্সিং বিগত সময়ে যে ধরনের সরকারি সাপোর্ট দরকার ছিল, এই ধরনের সরকারি সাপোর্ট ছিল না। আউটসোর্সিংয়ের আমরা একটা পোর্টাল পর্যন্ত অতীতে করতে পারিনি। যে আউটসোর্সিং যারা করে তারা একটা পোর্টালে ঢুকে ন্যূনতম ধারণা নেবে, কোনো কাজ থাকলে সেই কাজগুলোকে আপলোড করা থাকবে, সেই কাজগুলো তারা পারবে কিনা তারা যোগাযোগ করবে, এই সংক্রান্ত কিছু ছিল না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের একটা চেষ্টা হয়েছিল, একটা পোর্টাল তৈরি করা হয়েছিল, কিন্তু পোর্টালটা সত্যি কথা বলতে এটা পোর্টাল বলা চলে না। আমরা অলরেডি, আমি ফয়াজ তাইয়েব সাহেবকে পার্সোনালি বলেছি যে পোর্টালটা, উনি বলেছেন যে এটা ওনারা আপগ্রেড করার জন্য কাজ করবেন। তখন যখন এটা করেছিলেন, এটাও প্রায় মাস 2 হয়ে গেল এই পোর্টাল লঞ্চ হয়েছিল আউটসোর্সিংয়ের ক্ষেত্রে। এছাড়াও আমাদের জানা মতে প্রায় 2.5 লক্ষ অ্যাক্টিভ আউটসোর্সিংয়ের কাজের সাথে জড়িত বাংলাদেশে। আমি বিগত 1 বছর আগে যখন আমি টেক ওভার করি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ বাক্য, আমি চেষ্টা করেছিলাম এজিএম এর মাধ্যমে যে এই টোটাল আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটাকে আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের আওতায় আনা হোক। তো আমরা তো অনেক কিছু বুঝি না, আমরা বাংলাদেশিরা সাধারণত এজিএম এর ভিতর অনেক আপত্তি দেওয়া শুরু করলো যে এই যারা কোম্পানিগুলো আছে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং যারা করে তাদেরকে একটা আমব্রেলাতে আনা হয়। তো তখন আমার এই প্রস্তাবনা পুরোপুরি পাস হয়নি। না হওয়ার ফলে আমরা এটাকে কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম বাংলাদেশের সমস্ত আউটসোর্সিং যারা করে থাকে তারা একটা আমব্রেলা আসুক। কি আমব্রেলা? একটা অ্যাসোসিয়েশন আওতাধীনে আসুক, এদের যে বেনিফিটগুলো অল্টারনেটিভ টু ট্রেড লাইসেন্স তাদের জন্য আছে, এটা করে নিয়ে তাদের ব্যাংক ফ্যাসিলিটিসের সুবিধা, তাদের বাংলাদেশ ব্যাংকের
যে ইনসেন্টিভগুলো যেটা পাওয়া হয়, এই পাওয়ারগুলোর সুবিধা, এই সুবিধার একটা প্যাকেজ যেন একটা অ্যাসোসিয়েশন থেকে আসে, রাইট। এই দৃষ্টিভঙ্গির সামনে রেখে আমার প্রস্তাবনা ছিল। তবে আমি আশা করি খুব শীঘ্রই বাক্য তারা এই বাংলাদেশে আউটসোর্সিং এর সাথে যারা জড়িত তাদেরকে একটা এফিলিয়েটেড মেম্বারশিপ দিয়ে বাক্যর ফ্যামিলিতে তারা অন্তর্ভুক্তির মাধ্যমে যে অ্যাডভান্টেজগুলো তারা পেতে পারে সরকারের থেকে, যেমন আমি আগেও বললাম যেটা আপনাকে, যে বর্তমান সরকার, আপনারা কি এটা কি বেসরকারিভাবে করছেন? এটা বেসরকারি, আমার অ্যাসোসিয়েশন থেকে করছি, যে বাক্য বাক্যর নিজেদের একদম নিজেদের উদ্যোগে। এবং এইটা যেটা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইতিমধ্যে উল্লেখ করেছেন বিভিন্ন সময়, যে আউটসোর্সিং এর উপর উনি জোর দেবেন, এবং সেই দৃষ্টিভঙ্গিতে এই আউটসোর্সিং যারা করে থাকেন তারা যদি একটা আমব্রেলাতে আসেন, সরকারের সুবিধাগুলো আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারবো। সরকারের সুবিধাটা কি? তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ইন্টারনেট ফ্যাসিলিটিসকে একটা সার্টেন টাইমের জন্য ফ্রি করে দেবেন। রাইট। এটা একটা বিরাট সুবিধা একদম। আমরা এখানে ভ্যালু অ্যাড করছি ওনার সাথে, যেটা হলো এটাকে বলে ডাটা অফ লোডিং। ডাটা অফ লোডিং এর মাধ্যমে গ্রাম পর্যায়ে আমরা ফ্রি ইন্টারনেট প্রোভাইড করতে পারবো একটা সার্টেন সময়। তো ফ্রি বলে তো পৃথিবীতে কিছু হয় না, ফ্রির একটা অল্টারনেটিভ মেথড, সেটাও তারেক রহমান সাহেব উল্লেখ করেছিলেন, যে বিজনেস কেসকে স্ট্রং করার জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই ইন্টারনেট ফ্যাসিলিটিসকে ফ্রি করে দেবেন, যাতে বাংলাদেশে যারা আউটসোর্সিং করে থাকেন তারা এই সুবিধা পেতে পারেন। এছাড়াও আপনারা জানেন আউটসোর্সিংয়ে ভয়ে মানুষ টাকা আনতে চায় না বাংলাদেশে, এটা একটা মারাত্মক অসুবিধা। এটা শুনলে অবাক হবেন, টাকা আসলে পরে হাজার ধরনের কোশ্চেন করে, অল্প $2,000-3,000 আসলে পারেও আনাটাও সহজ না, খুব কঠিন। কিন্তু তো এই ব্যাপারে বর্তমান সরকার খুব স্ট্রংলি আগাচ্ছেন। কি আগাচ্ছেন? পেপালকে আনার ব্যাপারে অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি নিজে মুখে বলেছেন, এবং সরকারের কর্মসূচির একটা অংশ পেপালকে বাংলাদেশে নিয়ে আসা। শুধু পেপাল না, এটাকে আরো কিভাবে সহজ করা যায় এটার জন্য সরকার কাজ করবে, যে আউটসোর্সিং এর টাকা। এখানে আমরা অনেক সময় দেখি ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্সে যে লেনদেন হচ্ছে, এগুলো কি আপনাদের কনসার্নে আছে কিনা? জি অবশ্যই, ক্রিপ্টোকারেন্সি গোটা ওয়ার্ল্ড ওয়াইড লিগাল হতে চলেছে। বাংলাদেশে তার বাইরে খুব শীঘ্রই, মানে খুব বেশি দিন যে ইললিগাল অবস্থায় থাকবে বলে আমি বিশ্বাস করি না, এটাও আওতাধীনে আসবে। তবে আমরা যদি পেপালকে নিয়ে আসি, ব্যাংকের প্রবলেমগুলো শুধরাই দেই, ইনসেন্টিভের টাকা, আমি শুনলে, আপনি শুনলে অবাক হবেন, ইনসেন্টিভের টাকা 1 বছর পরে পাওয়া যায়। কেন? কেন? আমি ইনসেন্টিভ, আমার টাকা এসছে, আমাকে নেক্সট ডেতে আমার ব্যাংকে ক্রেডিট করবেন ইনসেন্টিভের টাকা। দ্যাট শুড বি দ্য মেইন। আপনি, এটা হচ্ছে আমলাতান্ত্রিক হয়তো জটিলতার কারণে। একদম এইগুলোকে ওভারকাম করব আমরা আগামী দিনে বাংলাদেশে যারা আমরা দেখতে চাই যে বাক্য এগুলো করছে। ইনশাআল্লাহ বাক্য শুধু না, বর্তমান সরকারের সহযোগিতায় বাক্য এগুলো করবেন। হ্যাঁ ফসল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা পরাগ ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই। আমরা বিশ্বটা, আমরা যে গ্লোবালাইজেশনের এই যুগে তো আসলে বিশ্বটা হাতের মুঠো, এটা আমরা বলতেই পারি, এবং যে কারণে ঘরে বসেই আমি আমার রুটি রুজি অর্থাৎ আর্ন করব, এই স্বপ্ন কিন্তু দেখে দেশের তরুণ যারা জেনজি রয়েছে বা জেন আলফার কথা বলি। তো সেই জায়গা থেকে আপনি টাচ অ্যান্ড গো সলিউশনের কথা যদি বলি, তো এখানেও আপনারা আসলে কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন? না দেখুন, এখন স্বপ্ন দেখার মধ্যে আসলে এটা নাই। স্বপ্ন বাস্তবায়নের দিকে অনেকটা এগিয়ে গেছে। আমরা বিশেষ করে আইসিটি ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সফটওয়্যার এবং সফটওয়্যার ইনাবল সার্ভিসেস, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি কল সেন্টার ধরি বা আইসিটি রিলেটেড যে সার্ভিসগুলো ধরি, আমরা অনেক দিন ধরে শুনে আসছিলাম যে এখানে দেখা গেছে যে বিলিয়ন বিলিয়ন বিজনেস হবে, $5 বিলিয়ন, এই গল্প বা এই স্বপ্ন আমরা অনেক দিন ধরেই দেখছি। অবশ্য আজকে ফয়সাল ভাই এটা 10 বিলিয়ন বলেছেন, ঠিক আছে, এবং এটা সম্ভব। আমি বলছি এটা কিন্তু যেটা বলেছে, আমরা এখন 1 বিলিয়ন বা এর আশেপাশে নড়াচড়া করছি। আমরা ইন্ডিয়াতে যদি যাই, সেখানে কিন্তু আমাদের চেয়ে একেবারে যোজন বেশি তারা করছে। হয়ারাস আমাদের দেশের ছেলে মেয়েদের কিন্তু আইসিটিতে কদরটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কমিটমেন্টের কারণে নাকি, আমাদের দেশের ছেলে মেয়েদের কদরটা অনেক বেশি, এবং তাদের যে স্কিল এবং তাদের যে কমিটমেন্ট এবং তাদের যে অ্যাচিভমেন্ট, এটা কিন্তু অনেক বেশি।
আমরা মানে কোন জায়গায় পিছিয়ে পড়ছি কিন্তু যে জায়গায় সেটা হলো ওই পৃষ্ঠপোষকতার জায়গাতে। আপনি বলেন যে কি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, পৃষ্ঠপোষকতার জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়েছি আর কি। যে ভালো করছে তাকে সরকারি পৃষ্ঠপোষকতা অথবা বেসরকারি পৃষ্ঠপোষকতা, এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ছি। আরেকটা বড় সমস্যা আমাদের এখানে আছে, যেটা খুব তিক্ত হলেও আমাদেরকে মানে উঠিয়ে নিয়ে আসতে হবে, যে আমরা খুব কম সময়ের মধ্যে কোনো না কোনো জিনিসকে পলিটিসাইজ করে ফেলি আর কি। মানে যে ভালো করছে তাকে সামনে এগিয়ে যেতে দেন না। এখন খুব কম সময়ের মধ্যে চিন্তা করা হবে যে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, তার আইডিওলজি কি, তার ফ্যামিলি কি করে। কেন? আমাদের ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, বা আমার সাথে যারা আমার আজকে টেবিলটাকে আমরা আছি সবাই একমত হবেন। এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আজকে আমাদের আলোচনা তো চ্যালেঞ্জের জায়গায় এটা। তো আমরা যেটা চাই এবং যেটা করতে চাই সেটা হলো যে একজন মানুষের পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এই যে ভাই বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এবং যে ধরনের বাস্তব পদক্ষেপগুলো দেখতে পাচ্ছি, তো তাতে হয়তো বা এই বিষয়গুলো অনেকটা চাপা পড়ে যাবে। এই বিষয়গুলো যখনই চাপা পড়বে তখনই আমার অরিজিনাল ক্রিমটা উঠে আসবে এবং তারা কাজ করতে পারবে। তখন আর ওই স্বপ্নের জায়গায় এটা থাকবে না, তখন বাস্তবায়নের জায়গায় যাবে। তাহলে আমরা কি এখন 1 বিলিয়ন বা 1.5 বিলিয়নের কাছে আছি, ঘুরে ফিরে 5 বিলিয়ন তো হবেই। আজকে যেমন আমরা আশা প্রকাশ করছি 10 বিলিয়ন, তাহলে এ পরিমাণ রেমিটেন্সও কিন্তু আমাদের কালেক্ট করা সম্ভব আর কি। আচ্ছা, আরেকটা বিষয় পরবে আপনার কাছে জানতে চাই যে আসলে বর্তমান সময়ে আমরা এআই এর যে এক ধরনের বলা যায় যে মহামারী চলছেই বলা যায়, কারণ এটা নেগেটিভ ইউজ বেশি হচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কোনো এই ক্ষেত্রে আমি আমার গত আরেকটা প্রোগ্রামেও বলেছিলাম আর কি, রেগুলেটরি অথরিটি তো মাস্ট। ভাইয়া যেমনটা বলল যে আমাদের পলিসি হয়, কিছু কাজও হয়, কিছু ইমপ্লিমেন্টেশনও হয়, কিন্তু এগুলোর অ্যাসেসমেন্ট হয় না। এগুলো রেগুলেটরি অথরিটিগুলো, কে এটা রেগুলেটরি অথরিটি, কারা এটা নিয়ে কাজ করবে, কাদের কাছে যাবে, সম্ভাবনা নেয়ার জন্য কার কাছে যাবে, সমস্যা উত্তরানোর জন্য কার কাছে যাবে। তো এই ধরনের ভাইরাস কিন্তু ইউরোপে বলি বা দেশের বাইরে কিন্তু একটা পলিসির ভিতর দিয়ে, একটা রেগুলেটরি অথরিটির ভিতর দিয়ে কিন্তু এই জিনিসগুলো যেতে হয়। এখন আমাদের এখানে হয় কি, অন্যরা যখন 3G শুরু করেছে আমরা তখন এজে ছিলাম বা 2Gতে ছিলাম, অন্যরা যখন এখন 5G পার করে গেছে আমরা এখনো 5G আসলে আক্ষরিক অর্থভাবে শুরু করতে পারি না। তাহলে আমাদের মতো এই যে মানে এখন তো স্বল্পোন্নত বলা যাবে না, এখন তো আমরা উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কাতারে যেতে চলেছি আর কি। আমাদের সমস্যা হচ্ছে অন্যরা যখন এগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যায়, আমাদের কাছে এসে তখন এটা শুরু হয়। এআই এর ঘটনাটা ঠিক হ্যাঁ। তো এই জন্য রেগুলেটরি অথরিটি লাগবে, এর জন্য প্রপার পলিসি লাগবে, রেগুলেটরি অথরিটি লাগবে। তাহলে যে মহামারীর কথাটা বলছি, এটা তো একটা ব্লেজিং টুলস, তাই না? এটা তো আমার জন্য আশীর্বাদ, এবং এটা তো আমাদের জন্য আমার কাজ কত কমিয়ে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা প্রপার ব্যবহার করতে পারি, আসলে ঘটনা হলো যে গ্লাসের কি দোষ, কারণ আমি গ্লাসে কোন তরল ঢালবো এটা হচ্ছে বিষয়। যে গ্লাসে ধন্যবাদ পরাগ ভাই আপনাকে। আমরা একটু নিউটন ভাই আপনার কাছে এই এআই নিয়ে জানতে চাই। তার আগে একটু আপনাকে বলবো যে স্মরণ করিয়ে দিতে চাই যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানে এক প্রকার বাঙালিকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি যে ভিপিএন সহ নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই প্রজন্ম সেটিকে উতরে গিয়ে আমরা দেখেছি আন্দোলনে কিন্তু তারা সরব ছিল। এ কারণেই এটি উল্লেখ করা যে বাংলাদেশে এখন এআই এর যে ধরনের ব্যবহার চলছে, ঠিক এর পাশাপাশি আমরা দেখছি যে প্রযুক্তিকে আসলে আশীর্বাদ হিসেবে নেয়ার যে বাঙালির মনোমানসিকতা, সেটিকে গভর্নমেন্ট আরও বেশি এগিয়ে দিতে পারে কিনা, এবং সেটি কিভাবে কি পলিসি এই সরকার, নতুন সরকার নিতে পারে যে যাতে করে আবার ইন্টারনেট বন্ধ করার পর্যায়ে না যেতে হয়, এবং নিরবিচ্ছিন্নভাবে মানুষকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় সেটি যাতে এই সরকার করতে পারে। কি পরামর্শ আপনার পক্ষ থেকে আমরা একটু চাই? দুইটা তো ধরেন দুই জিনিস। একটা হচ্ছে আমার ইন্টারনেট বন্ধ হওয়া না হয়, এটা তো পলিসি এবং রাষ্ট্রের একটা সিদ্ধান্তের বিষয়। এআই এর ব্যাপারটা হচ্ছে আমরা রিসেন্টলি যদি ইলেকশনেই দেখি, যেমন অনেকের অনেক আশঙ্কা ছিল, কিছু হয় নাই যে তা না, কিন্তু এর চেয়ে বেশি আশঙ্কা ছিল যে হয়তো ফেক ভিডিও দিয়ে অথবা দিয়ে আপনার নানান রকম অপপ্রচার যে স্কেলে চিন্তা করা হয়েছিল এটা হয় না। কারণ হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা ছিল। তো আমাদের যেটা করা দরকার, এই নতুন জেনারেশন, জেনজির পরের জেনারেশন যারা আসবে, তবে তাদের জন্য যেটা হচ্ছে আমাদের কারিকুলাম থেকে আরম্ভ করে সব জায়গায়
এবং মিডিয়া থেকে আরম্ভ করে সব কিছুতে প্রচারটা মানে সচেতনতাটা তৈরি করা, কারণ নাগরিক যদি সচেতন হয় আর রাষ্ট্রের পলিসি যদি থাকে যে এই ধরনের কাজে যথাযথভাবে ধরেন আইনগত ব্যবস্থা নেওয়ার, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পলিসি রয়েছে, তখন আসলে এগুলো নিয়ে মানে দুষ্টামি সব জায়গায় থাকবেই, কিন্তু তারপর আমার পলিসি এবং সচেতনতা এই দুইটার মধ্যে যদি সমন্বিতভাবে আগানো হয় তাহলে জনগণ এবং রাষ্ট্র দুইটা একসাথে আসলে এই জিনিসটার ভালো দিকটাকে নিয়ে কাজ করবে। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে আসলে ডিপ ফেক, যেটি মানে মানুষকে আসলে বিভ্রান্ত করা কিংবা জিম্মি করা, যেটি আমরা বলি না কেন, জিম্মি করার ঘটনা ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি আমরা দেখছি। তো সেই জায়গা থেকে আসলে এই নিয়ন্ত্রণ, পরাগ ভাই যেটি বললেন যে আসলে রেগুলেটরি অথরিটি তাদের যে নিয়ন্ত্রণ সেটি তো বাংলাদেশে এখনও ওইভাবে আমরা দেখছি না। তো সেক্ষেত্রে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং ব্যাশিং যেগুলো হয়, এগুলো তো আইসিটির মধ্যেই পড়ে। তো সেই জায়গাগুলো কেন এখনও নিয়ন্ত্রণের বাইরে এখনও আছে না? এটা তো ধরেন নিয়ন্ত্রণের বাইরে ঠিক বলা যাবে না, এটা হচ্ছে যে এগুলো চলমান, আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। কিন্তু যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আইনগত মানে পলিসিটা থাকা, যে এ ধরনের হইলে, যেমন ইলেকশনের সময় একটা আইন বের করেছিল যে এরকম কিছু হলে আমরা এই ধরনের পদক্ষেপ নিব, কিন্তু এটার পাশাপাশি যেটা দরকার সক্ষমতা তৈরি করা, যে যখন কোনো একটা ধরেন একটা ফেক নিউজ আসলো, কিন্তু এটা ফেক নিউজ কিনা এটাকে চেক করার মতো ফ্যাক্ট চেকিং নামে যে ইয়েগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কুইকলি যাতে চেক করা যায়, সেই সক্ষমতাটা আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যারা আছেন তাদেরকে ওই সক্ষমতাটা তৈরি করা। পাশাপাশি এটা যদি ধরেন আপনি একটা ফেক নিউজ আসলো, এটা আপনি শেয়ার করবেন নাকি এটার ব্যাপারে রিপোর্ট করবেন, এই যে সচেতনতাটা এটাও আপনার মধ্যে তৈরি করে নিতে হবে। কিন্তু এটা তো রাষ্ট্রভাবে করতে হবে। কেন শুধু এটা রাষ্ট্রের দায়িত্ব? ধরেন ফ্যাক্ট চেকিং এর যে যতগুলো মাধ্যম রয়েছে ম্যাক্সিমাম কিন্তু বেসরকারি, মানে ব্যক্তিগত, রাইট? তারা হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে, এই ফ্যাক্ট চেকিংও তাদের একটা ব্যবসার জায়গা। তো রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটি করা হচ্ছে না, তখন মানুষ কোথায় যাবে, আস্থা কিভাবে তৈরি হবে? দুইটা জিনিস, একটা আপনি যখন দেখবেন এই জিনিসটা ফেক, আপনি তো একটা জায়গায় রিপোর্ট করবেন, এখন রিপোর্ট করার পরে আপনি কিন্তু ফেসবুককে বললে সেটা নামাবে না, রাষ্ট্র বা রাষ্ট্রের কনসার্ন অথরিটি যে আছে তার কাজ হচ্ছে ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া যারা আছে তাদেরকে বলে এটা নামানো, অথরিটির সাথে কথা বলে নামানো, রাইট? সো আমরা অ্যাজ এ সোসাইটি এটাকে যেভাবে আসতে হবে, অ্যাজ এ রাষ্ট্র এটাকে বোথ এন্ড থেকে অ্যাপ্লাই করে জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরাগ ভাই একটু যোগ করেন। আমি ভাইয়ের সঙ্গে একটু যোগ করি, খুব সহজ হবে আর কি। হ্যাঁ, আসলে ইন্টারঅপারেবিলিটি সিস্টেমটা খুব জরুরি, মানে একটা অংশের সাথে প্রাইভেট অংশের সাথে পাবলিক অংশের যে ইন্টারঅপারেবিলিটি, এটা খুব জরুরি। তার থেকে আমি একটু সহজ করি, যেটা হলো যে দেখুন এখন এআই এর মানে অপব্যবহার নিয়ে আমরা টেনশন করছি, বিভিন্ন ফ্যাক্ট চেকার গ্রুপ তৈরি হয়েছে এবং ফ্যাক্ট চেকাররা ফ্যাক্ট চেকিং করছে, এবং ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় ডিজাস্টার ইতোমধ্যে ম্যানেজ করা সম্ভব হয়েছে আর কি। আমি যদি খুব খুব সেন্সিটিভ একটা ইস্যু যদি আপনার সামনে তুলে নিয়ে আসি, যেমন ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলো আর কি, তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক একজন এক এক দিকে কি কথা বলবার, এক একজন এক এক জায়গায় দায় তার পাচ্ছিল, স্পেশালি পলিটিক্যালি যখন বিষয়টা কালার হওয়ার শুরু করলো, তখন ডিসেন্ট নয় আমাদের আর একটা ফ্যাক্ট চেকিং যে করে, সে খুব দ্রুত তথ্যপত্র তুলে নিয়ে আসলো, যে শুটার ছিল তার কানেক্টিভিটি তুলে নিয়ে আসলো, ঠিক আছে? নিয়ে আসার ফলে কিন্তু একটা পলিটিক্যাল ডিজাস্টার থেকে কি হলো, জাতি কিন্তু রক্ষা পেল। এখন এই সক্ষমতাটা সরকারি এজেন্সিগুলোকে, সরকারি মাধ্যমগুলোকে বাড়াতে হবে। আমি যেটা সহজ করবার চেষ্টা করছি সেটা হলো, দেখেন আগে কি করতো, নামে বেনামে টেলিফোন থেকে ফোন দিয়ে হুমকি দিত, তাই না? এখন কি এটা খুব সহজ না? এটা যে কোনো একটা ফোন নাম্বারকে খুব সহজে তার তথ্যপত্র তুলে নিয়ে আসছে না? কিন্তু আগে তো দিত, তখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ছিল না। আচ্ছা, আমরা যদি এখন লোকেশন ট্র্যাকিং এর কথা বলি আর কি, কোথায় আছে, কোন জায়গায় আছে, কোথা থেকে কথা বলছে, এটা কি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেক সহজ ইস্যু না? সহজ। আমি কিন্তু কিছুক্ষণ আগে ওটাই বলছিলাম আর কি, যে আমরা সক্ষমতাটা অর্জন করি ঠিকই, কিন্তু অনেক দেরিতে। আমি এই এক্সাম্পলটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছি যে এই ফ্যাক্ট চেকিং করাটা, মানে ফ্যাক্ট চেক করাটা কিন্তু যেহেতু এটা অ্যাভেলেবেল, আমাদের কোনো কোনো প্রতিষ্ঠান করছে, কোনো ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানগুলো করছে, তাহলে কেন সরকারের এজেন্সিগুলো? রাইট, ধন্যবাদ পরাগ ভাই। আমরা আরেকটা বিরতি যেতে চাই। প্রিয় দর্শক, টেবিল টকে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত, সঙ্গে আছি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় তথ্য প্রযুক্তি নিয়ে চ্যালেঞ্জ। আমরা আবারও চলে যাব ফয়সাল আলম ভাই আপনার কাছে। আপনি বলছিলেন যে আসলে গভর্নমেন্টকে আমাদের, আপনারা যেভাবে বাক্য থেকে যে জনসহযোগিতা করছেন,
সেটি ট্রিমেন্ডাসলি আমরা বলবো যেটা ইতিবাচক। এবং এর পাশাপাশি এই সরকারের যে চ্যালেঞ্জ সামনে, সরকার এসেই সব যে জেনে ফেলছে বা জানবে বিষয়টি কিন্তু এমন নয়, আপনাদেরকেই জানাতে হবে। এবং এর পাশাপাশি সরকারকে সহযোগিতা যদি আপনারা স্টেক হোল্ডাররা না করেন তাহলে গভর্নমেন্ট সুবিধা করতে পারবে না। সেই জায়গা থেকে খুবই সংক্ষেপে আমি জানতে চাই যে আসলে আপনারা কী ধরনের প্ল্যান সাজিয়েছেন এই সরকারকে হেল্প করার জন্য, এবং এই 5 বছরে কত দূর নিয়ে যেতে চান এই সরকারকে, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কত দূর এগোবে? যে ধন্যবাদ। প্রথমে আমি একটা কারেকশন দেই ইন্টারনেট বন্ধের ব্যাপারে। ইন্টারনেট বন্ধের জন্য কিন্তু বন্ধ যাতে কোনো সময় না হয় সংক্রান্ত একটা আইন হয়েছে, সম্ভবত ইমিডিয়েট পাস সরকারের শেষের দিকে এসে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, বর্তমান সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশে ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না। অ্যাকচুয়ালি ইন্টারনেট বন্ধ কোনো টুলস হইতে পারে না। এটা একটা আপনি বলতে পারেন যে এটা একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, ইন্টারনেট বন্ধ করা। পারফেক্ট বলেছেন। আচ্ছা, তো আমি আপনার পরের যে প্রশ্নটাতে ফেরত আসি, সরকারকে সহযোগিতা করা। আপনারা জানেন স্টেক হোল্ডারের সহযোগিতা ছাড়া একটা সরকার আগে এগোতে পারে না। বর্তমান সরকার কিন্তু প্রথম থেকেই বলে নিয়েছে তারা কাজ করবেন স্টেক হোল্ডারদের সাথে। ইতিমধ্যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী সাহেব বিভিন্ন টক শো, বিভিন্ন রাউন্ড টেবিলে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উল্লেখ করেছেন যে আমরা কোনো সময় প্রতিবন্ধকতা হব না, আমরা স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করব। যেগুলো রেগুলেশন আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে সেকে ডিরেগুলেট করব আমরা। এটা বারবার কিন্তু আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। তো আগামী দিনে আমরা সহযোগিতা করব মূলত 2টো বিষয়ের উপর খুব জরুরি ভিত্তিতে আমাদের সহযোগিতা দরকার পড়বে, যেটা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে। আপনারা যাচ্ছেন আউটসোর্সিং করে এখন মাত্র 6% ইনসেন্টিভ পাওয়া যায়। আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম বিপিও সামিটের সময় সাবেক আমাদের তথ্য প্রযুক্তির দায়িত্বে যিনি ছিলেন ফয়াজ তৈয়াব সাহেবের কাছে, যে এটাকে বাড়ানো কিভাবে যায়। তো উনি বিপিও সামিটে একটা ঘোষণা দিয়েছিলেন যে যারা এআই বেসড আউটসোর্সিং করবে তাদের জন্য ইনসেন্টিভ হবে 10%। তো আমি মনে করি এটা খুব ভালো একটা জিনিস। তা আমি মনে করি বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইনসেন্টিভটা 6% থেকে বাড়িয়ে 10% করা উচিত ইমিডিয়েটলি। তো এইটাতে এই যে এই কথাগুলোকে আমরা সরকারের কাছে তুলে ধরছি যে ইনসেন্টিভ শুড বি 10%। তারপরে আপনি দেখেন বিপিওর ক্ষেত্রে, আউটসোর্সিং এর ক্ষেত্রে কোনো ভিলেজ নাই। আমরা এই সরকারের কাছে দাবি করতে যাচ্ছি খুব শীঘ্রই যে আমাদেরকে বিপিও ভিলেজ করে দেওয়া হোক। বিগত সরকারের ফয়েজ তৈয়ব সাহেবের কাছেও আমরা এটা অ্যাপিল করেছিলাম। উনি বলেছিলেন তেজগাঁতে একটা জায়গা আছে, এই জায়গাটা আপনাদেরকে আমরা বিপিও ভিলেজের জন্য দেব। বিপিও ভিলেজ একটা এসেনশিয়াল। বিভিন্ন দেশে দেখবেন বিপিও ভিলেজ আছে। বিপিওটাকে একটা থ্রাস্ট সেক্টর বলে অভিহিত করা হয় বিভিন্ন দেশে, ফিলিপিনের মতো জায়গাতে, ইন্ডিয়ার মতো জায়গাতে। ইন্ডিয়াতে কিন্তু এইরকম আপনার ভিলেজ বিভিন্ন শহরের প্রান্তে আছে। তো আমরা এটার উপরে জোর দিতে বলবো গভর্নমেন্টকে আমরা রিয়েল স্কিল ট্রেনিং, আমার ভাই যেটা বলেছেন একদম সত্যি কিছু কথা উনি তুলে ধরেছেন প্রথমে। এই কথাগুলোকে যদি কেউ 2-3 বার শোনে, এইটার ভিতরে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। যেমন স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে আমরা অতীতে কি করেছি আপনি শুনলে অবাক হবেন। এজ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম ছিল, কিছু গভর্নমেন্ট অফিসিয়ালদের নিয়ে ঘুরিয়ে বেড়ানো হতো, প্যারিস ট্যুর। আমার কাছে নজির আছে। এবং একই ব্যক্তি বারবার ট্রেনিং করতে এরকম ঘটনা আমরা দেখেছি। একদম আমার কাছে মুখস্থ, মানে ওরা পুঁজি ছাড়া রুজি এক প্রকার। আমি ওই 10 জনই মুখে মুখে বারবার একদম আমি হোয়াইট পেপার তৈরি করা আছে আমাদের পার্টির জন্য, যে কোনো কারণে আমরা দিতে পারিনি অতীতে। তো যা হোক, আপনার এই ট্রেনিং প্রোগ্রামগুলো সিপ প্রোগ্রাম এখন সিসিপ হয়েছে, নতুন নামকরণ হয়েছে। বাট ঘটনাটা হলো যে যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং প্রজেক্ট, গভর্নমেন্টের থ্রু দিয়ে প্রজেক্টটা, গভর্নমেন্টের কিন্তু একটা বডি আছে, সিসিপের একটা বিশাল অফিস ইস্কাটনে, এবং তারা মোটামুটি কাজ করেন। অতীতে যে জিনিসগুলো ছিল, এই সিপ প্রজেক্টগুলো ছিল নামকা ওয়াস্তে ট্রেনিং, মানে ট্রেনিং এর পরে আমাদের হাতে সময়, আমি 1 মিনিট শেষ করব। আপনার কন্ডিশন ছিল ট্রেনিং এর পরে আপনাকে জবে ঢুকাতে হবে, 70% জবে নিতে হবে। তো এইগুলোর কিন্তু ছিল ঠিকই না, কাগজে কলমে ছিল। হ্যাঁ, কাগজ, এগুলো এক্সিকিউশন ছিল না। বর্তমান সরকারের আমলে
এই স্কিল ট্রেনিংটাকে রিয়েল স্কিল ট্রেনিং এ পরিণত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ফয়সাল ভাই, আমরা এই অপেক্ষায় থাকলাম। পরাগ ভাই, আপনার কাছে জানতে চাই, এরকম কিছু কনফিডেন্সিয়াল বিষয় আসলেই প্রাইভেটাইজেশন যারা রয়েছে তাদেরকে আসলে কিভাবে গভর্নমেন্টকে সহযোগিতা করার সুযোগ রয়েছে? দেখুন, ফয়সাল ভাই যেমন বাক্যর প্রতিনিধিত্ব করছেন, আমার প্রতিষ্ঠান তো বেসিসের মেম্বার। ইনফ্যাক্ট ইন্টারিম গভর্নমেন্টের শুরুতে বেসিসের যে অ্যাসোসিয়েট কমিটি হয়, কমিটিরও মেম্বার অ্যাডমিন ছিলাম আমি। তো বেসিস কিন্তু এই আইসিটি খাতে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ভূমিকা রাখছে। বাক্য, বেসিস, এই মানে এই অর্গানাইজেশনগুলো কিন্তু সরকারের মানে পলিসিগুলোকে মানে কি বাস্তবায়ন করবার ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করছে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমি যেমন আমাদের বর্তমান অর্থমন্ত্রীর কথা বললেন আমাদের ফয়সাল ভাই, আমরা যখন এই ইন্টারিম গভর্নমেন্টের শুরুতে এই যে বেসিসের কার্যক্রম যখন অনেকটা থমকে গেল, কিভাবে শুরু হবে, চালু হবে, আমির খুরশিদ মাহমুদ চৌধুরী সাহেব, ইনফ্যাক্ট আমাদের বিএনপি মহাসচিব সাহেব, আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল সাহেব সহ ওনারা কিন্তু ওই সময়েই মনে করেছিলেন, যেহেতু আমরা ওই সময় ফিল্ডে ছিলাম, কাজ করেছি, ওই সময় মনে করেছিলেন যে না, আসলে এই প্রতিষ্ঠানগুলো যদি কাজ না করতে পারে, এই প্রতিষ্ঠানের মেম্বারগুলো যদি কাজ না করতে পারে, তাহলে কিন্তু সরকার কাজ করতে পারবেন না। তো এখন তো তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, ইভেন আমাদের অপটিমিস্টিক মাননীয় প্রধানমন্ত্রী তাকে সহযোগিতা করবার সুযোগ পেয়েছে। যদি এই স্টেক হোল্ডারগুলো এবং এই যে অর্গানাইজেশনগুলো, বেসিস, বাক্যর মতো প্রতিষ্ঠানগুলোকে যদি সেইভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলছি, চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে একটু, যেহেতু সময় নাই, আর একটু অ্যাড করতে চাই। আমরা কিন্তু যেমন স্কিল ম্যান পাওয়ার বা ট্রেনিং এগুলোর কথা বললাম, ঠিক একই সাথে যে আইসিটির যে কেনাকাটা, আইসিটি মানে কেনাকাটার যে পলিসির কথা ভাইয়া বললেন, যে একটা ডিম কেনারও পলিসি, যে আইসিটি প্রোডাক্ট কেনবারও পলিসি, এই জায়গাগুলোতে বাস আমার সর্বশেষ রিকমেন্ডেশন হচ্ছে যে যারা স্টেক হোল্ডার, যারা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাদেরকে নিয়ে আসেন, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে পলিসি তৈরি করেন। আমরা রাজি আছি সময় দেওয়ার জন্য, এই অনুযায়ী পলিসিটা ডেভেলপ করেন। মূলত দিন শেষে যারা এন্ড ইউজার, যারা বেনিফিশিয়ারি, তারা আসলে কি চায় এটা আমরা ভালো করে জানি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এটা সরকারের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা আমল নেবেন। এবং আমি নিউটন ভাইয়ের কাছে সবশেষ আমাদের একেবারে কমিউনিকেশনের কথা যদি বলি, একেবারে পুওর কমিউনিকেশনে বাংলাদেশের মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে। আমি যদি বলি যে একেবারে মূর্খ যারা রয়েছে সমাজের, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, একেবারে এরকম টাইপের লোকজন মাসে 15 লাখ, 20 লাখ, 40, 50 লাখ টাকা ইনকাম করছে। অন দ্য আদার হ্যান্ড, যেটি আসলে হওয়া উচিত ছিল, দক্ষতা, স্কিল্ড ম্যান পাওয়ার, যারা হচ্ছে বড় বড় ফাইল তৈরি করা, তৈরি করা, প্রজেক্ট তৈরি করে বিদেশিদের কাছ থেকে ভালো ভালো কাজ করে দিবে, সেই জায়গায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। কম্পারেটিভ ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু আমরা দেখছি যে আইসিটিতে আমরা বহু গুণে পিছিয়ে। কেন এত পুয়ার কন্টেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে? দেখেন, এগেন ওই লিটারেসি, আমার তো কন্টেন্ট এগুলো সব কিছুর সাথে আমাদের নিজেদের লিটারেসি একটা বড় অংশ জড়িত। এদেরকে দেখবেন কোনো না কোনোভাবে ট্রেনিং দেওয়া হয়েছে বা নিজে ট্রেনিং নিয়েছে, কিন্তু আপনি যেই সেগমেন্টের কথা বলছেন ওদেরকে হয়তো ওই ট্রেনিংয়ের আওতায় ছিল না, বাট হয়তো অন্যরা ট্রেনিংয়ের আওতায় ছিল। কিন্তু মানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি বলবো যে লিটারেসির জায়গাটাকে যত ইমপ্রুভ করা যাবে, এবং তাদেরও ধরেন অনেক ক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেক ধরনের টুল বা সাপোর্টিং টুল প্রয়োজন হয়, সেটার অ্যাক্সেস হয়তো তাদের কাছে নাই, যে কারণে এরা অন্যদের চেয়ে পিছিয়ে আছে, আমরা অন্যদের চেয়ে পিছিয়ে আছি। তো এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো, আমরা দেখছি একবার ব্যাঙের ছাতার মতো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো তথ্য প্রযুক্তির একটা, আমি বলবো, অবক্ষয়। সেই জায়গা থেকে তো বাঁচতে হবে বাংলাদেশিকে। মানে আমাদের ঘরের একজন বউ বা কারো, তারাও কিন্তু এভাবে দেখা যাচ্ছে প্রযুক্তি একটা নেতিবাচক দিকে চলে যাচ্ছে, সেখান থেকে তো ফেরাতে হবে তাদের। না, সেটা আপনি ফিরান, কিন্তু আমি যদি তথ্য প্রযুক্তি এবং এটা নিয়ে যদি বলি, আমি জানি না সময় কতক্ষণ আছে, একেবারে 1 মিনিট সময় আছে। 1 মিনিট যদি থাকে, মানে ধরেন ওটা একদম রুট লেভেলে, কিন্তু আমাদের ধরেন মেইন স্ট্রিমে যারা, হ্যাঁ ওরাও ধরেন ওদের মতো করে একটা মেইন স্ট্রিম হয়তো হতে পারে, কিন্তু ধরেন বিজনেস কমিউনিটি, উদ্যোক্তা, হ্যাঁ বড় স্কেলে যারা আসলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, ওরা কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে না। সো আমরা যারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার সাথে জড়িত, আমি মনে করি আমাদের এই জায়গাটাতে ফোকাস দেওয়া প্রয়োজন। যেমন ফোকাস দেওয়া প্রয়োজন এরকমভাবে যে আমি যখন ব্যবসা করি, আমি আসলে ব্যবসা করি, হ্যাঁ, কিন্তু আমি যখন ওই আমলে ব্যবসা করতাম তখন আমি শুনতাম আমি হচ্ছে জামাত বিএনপির লোক। আমি যখন জামাত বিএনপি বা যখন ওই তারা চলে গেল, আমি হয়ে গেলাম ধরেন ফ্যাসিস্টের দোষ। এই যে ব্যবসা এবং পলিটিক্স, এই দুইটাকে একত্রিত করার আমাদের যে টেন্ডেন্সি, বিকলাঙ্গতা, এটা থেকে আসলে আমাদের একটু উত্তরণ দরকার,
বিজনেসের জায়গায়, পলিটিক্সের জায়গায়। হ্যাঁ? চমৎকার কথা এটা হলো বলেছেন একটা। এবং- সেকেন্ড হচ্ছে আমরা এজ এ বিজনেস কমিউনিটি, আইসিটি ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের মূল জায়গাটা কিন্তু মেধা, আমাদের অ্যাসেট হলো মেধা। মেধা। এটাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে কিভাবে এটাকে অন্যান্য ব্যাংকে এটাকে অ্যাসেট হিসেবে প্রপোজ করা যায়, এরকম একটা পলিসি আমাদের দাঁড় করানো উচিত। আমাদের, আমি আরেকটু সময় নেব, আমাদের উদ্ভাবনী জায়গাটা যেহেতু আমাদের প্রচুর রিসার্চ করতে হয়, রিসার্চের জন্য প্রপার চ্যানেলে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে অথবা ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করে এটার জন্য একটা ফান্ড অ্যালোকেট করা উচিত। এবং এই সময় এসে ইউনিভার্সিটিগুলোতে কেন রিসার্চ হবে না, এটি তো আমার প্রশ্ন, যে আসলে এটার জন্য কেন কোনো হবে না? ফান্ড অ্যালোকেট নাই, কিন্তু অন্যান্য দেশে কিন্তু ধরেন রিসার্চ R&W, ওরা রিসার্চ এন্ড Right, ডেভেলপমেন্ট right, আমি চায়নাতে দেখেছি সেটা। ডেভেলপমেন্টকে অনেক সময় ওরা D4W বলে, মানে ওরা জানে এটা ওয়েস্ট, কিন্তু তারপরও বাজেটের একটা বড় অংশ জিডিপির সেখানে একটা থাকে। 2.5% বা এর চেয়ে বেশি থাকে। এই জিনিসগুলো আমাদের আনা উচিত। যদিও বলা হচ্ছে হেলথে থাকবে, স্বাস্থ্যে থাকবে, কিন্তু রিসার্চের এরকম কোনো ডিক্লারেশন আমরা পাই না। এটা আমাদের এটা নিয়ে পাওয়া আমরা উচিত। অন্য কোনো দিন ইনশাআল্লাহ নিশ্চয়ই আলোচনা রিজন করব। ভাইয়ের সাথে যদি আপনি অ্যাড করতে পারেন 10 সেকেন্ড, সেটা দেখেন একজনের 10 তলা বাড়ি আছে ঢাকা শহরে, উনি এটা মর্টগেজ দিয়ে ব্যাংক থেকে লোন পাচ্ছে। কিন্তু আমি আমার তো 2 কোটি টাকার একটা সফটওয়্যারের মালিক আমি। ঠিক আছে, আপনাদের সবাইকে আমাদের সেটাকে দিতে দুঃখ পারছি প্রকাশ না। করছি, সময়ের কাছে আমরা আসলে বন্দী, আমাদের বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অতিথিদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আপনারা এই প্রোগ্রাম আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।